পুতুল আমাদের শৈশব, আমাদের নীরব একাকিত্বের সঙ্গী। পুতুল নিয়ে আমরা আমাদের শৈশবকালটা খুব আনন্দেই কাটাই। শৈশবে সেই পুতুল আমাদের প্রাণপণের সঙ্গী হয়ে দাঁড়ায়। তবে সব পুতুল যে আমাদের সঙ্গী এবং খালি সময়ের সঙ্গ দেওয়ার সাথী, এমনটা কিন্তু মোটেই না। শুরু করছি আমাদের আজকের গল্প, শেয়া শিখছে। গল্পটির লেখনে আছেন আকাশ, গল্প পাঠে সুব্রত, পঙ্কজ এবং সুজন। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, শেয়া শিখছে। তৃষ্ণাগঞ্জ শহরে এক পুরনো ছোট্ট বাড়িতে থাকতো নীলিমা। বাড়িটা তার দাদুর আমলের, আর তার সাথে ছিল সেই বাড়িটির এক অদ্ভুত গল্প। বাড়ির এক কোণে একটা কাচের আলমারিতে রাখা ছিল একটি পুরনো সুন্দর পুতুল। পুতুলটার নাম ছিল লিলি। নীলিমার দাদু বলতেন, দাদু ভাই, তুমি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছো। আমরা অনেক খুশি হয়েছি দাদু ভাই। তবে দাদু ভাই, আমি তোমাকে একটা জিনিস সাবধান করে দিচ্ছি। এই বাড়ির সমস্ত জিনিস তুমি স্পর্শ করতে পারবে আর দেখতেও পারবে। আর এই বাড়ির সমস্ত ঘরে আনাচে কানাচে সব জায়গায় তুমি যেতে পারবে, শুধু একটি জায়গা ছেড়ে। তখন নীলিমা তার দাদুকে জিজ্ঞেস করলো, এই কি বলছো দাদু? আমি কি সব জায়গায় যেতে পারবো না? এই বাড়ির মধ্যে কি রেখেছো? এই বাড়ির মধ্যে তুমি এমন কি লুকিয়ে রেখেছো যার মধ্যে আমি যেতে পারবো না? তুমি বুঝবে না দাদু ভাই। তুমি শুধু উপরের ওই ডান দিকের রুমে যেও না। তার মনে শুধু একটাই টান, একটাই ইচ্ছা, ওই ঘরের মধ্যে সে যাবে এবং সেই পুতুলটা নিয়ে সে খেলা করবে। এই সমস্ত চিন্তা নীলিমার মনে ঘুরপাক খেতেই থাকে। সেদিন সারা রাত্রিতে সে আর ঘুমায় না। সেদিন রাত্রির ভোর 4টায় নীলিমা সেই ঘরে যাবে বলে সিদ্ধান্ত নেয় এবং সে সবার চোখ আড়াল করেই সেই ঘরে প্রবেশ করবে, কারণ তার সমস্ত কৌতুক এখন সেই ঘরের মধ্যে। নীলিমা সবার চোখ ফাঁকি দিয়ে রাত্রি 4টার সময় সে ছুটে সেই ঘরের দিকে এবং সে ধীরে 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 এগিয়ে যায় সেই ঘরের সামনে এবং সেই ঘরের দরজায় স্পর্শ করতেই এক ঠান্ডা বাতাসের ঝোঁকা ধাক্কা দেয় নীলিমার শরীরে। ঠান্ডা বাতাসের ঝোঁকায় নীলিমার চুল শূন্যে ভেসে যায়। নীলিমা এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। এর পরবর্তী মুহূর্তেই সে এইসব কিছু ভুলে যায় এবং সে তার উদ্দেশ্য পূরণ করার জন্য আবারও দরজায় স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটা ডাক আসে, নীলিমা, এ কি করছিস তুই? নীলিমা, তুই এখানে কি করছিস? না না, মানে আমি এখানে কি করে আসলাম আমি বুঝতে পারছি না। নীলিমা, তোকে না নিষেধ করেছিলাম ওই ঘরের সামনে না আসতে? আসলে মামা, আমি বুঝতে পারিনি আমি এখানে কি করে আসলাম। আমি চলে যাচ্ছি মামা। এই বলে নীলিমা তাড়াহুড়ো করে সেখান থেকে নেমে আসে এবং তার মামা অনেক বড় বড় করে তার দিকে তাকান। নীলিমাকে নিষেধ করার পরও সে এখানে আসলো। আর কিছু দেরি হলেই অনেক বড় একটা ঘটনা ঘটে যেত। না 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 না, এই বিষয়ে বাবার সাথে কথা বলতে হবে। সেই দিন সকালে সবাই জমায়েত হয় এবং সবাই নীলিমাকে নিয়ে বসে। তখন তার দাদু তাকে জিজ্ঞেস করেন, দাদু ভাই,
তোমাকে বারণ করা সত্ত্বেও কেন গিয়েছিলে ওই রুমে? তুমি কি আমার নিষেধাজ্ঞা ভালো করে বুঝতে পারোনি? নীলিমা কারোর কোনো কথার উত্তর দেয় না। নীলিমা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এইভাবে প্রায় 3-4 দিন কেটে যায় এবং সবার ঘুম থেকে উঠা এবং ঘুমানোর সময়টা সে ভালো করে মুখস্থ করে নেয়। সে মনে মনে স্থির করে এই সময়ের মধ্যেই সে এই রুমের মধ্যেই প্রবেশ করবে এবং সে তার ইচ্ছেটা পূরণ করেই ছাড়বে। এমনই এক শনিবারের রাত্রিতে নীলিমা সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে আবারও চাপা পায়ে হাঁটতে শুরু করে। রাত্রি তখন 1টা হবে। সে ধীরে ধীরে আবারও গিয়ে পৌঁছায় সেই ঘরের দরজার সামনে এবং দরজাটা স্পর্শ করতেই আবারও একটা ঠান্ডা হাওয়ার ঝোঁকা তাকে ধাক্কা দেয়। তবে এবার সে দেরি করে না। সে যা হবার হবে তাই ভেবে এই ঘরের মধ্যে রাখা একটা ত্রিশূল দিয়ে বন্ধ করা ছিল, সেই ত্রিশূলটা টান দিয়েই খুলে ফেলে এবং ত্রিশূলটা টান দিতেই ঘরের দরজাটা খুলে যায়। ঘরের দরজাটা খুলতেই সে ধীরে ধীরে ঘরের ভিতরে চলে যায় এবং ঘরের ভিতরে যেতেই ঘরের দরজাটা ধম করে বন্ধ হয়ে যায়। ঘরের ভিতরে প্রবেশ করে নীলিমা যা দেখতে পায় তা তার চোখকে তাক লাগিয়ে দেয়। এত বছর ধরে বন্ধ থাকা সেই ঘরটা এখনো ঝকঝক করছে, একটা মাকড়সারও জাল নেই। সমস্ত ঘরের জিনিসগুলো চকচক করছে, যেন স্বর্ণ দিয়ে তৈরি করা ঘরের সমস্ত জিনিস। নীলিমা এবার ঘরের সমস্ত জিনিসকে স্পর্শ করে দেখতে শুরু করে। তার চোখে এক নতুন তৃপ্তি, এক নতুন চাহিদার সৃষ্টি হয়। সে এবার পাগলের মতো ঘরের সমস্ত জিনিসকে স্পর্শ করে দেখতে চায়, যেন তার যুগ যুগ ধরে এই ইচ্ছে ছিল এই ঘরে প্রবেশ করা। এইভাবে সমস্ত কিছু দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ে ঘরে রাখা একটা কাচের আলমারির উপর এবং সেই আলমারির ভিতরে রয়েছে একটা পুতুল। এই পুতুলটা বড়ই অদ্ভুত। এই পুতুলটা তাকে দেখে যেন চোখের পলক ফেলছে। এই দেখে নীলিমার আগ্রহ আরো বাড়তে শুরু করে এবং সে মনে মনে বলে, হ্যাঁ, এই বুঝেছি, এর জন্যই দাদু আমাকে এই ঘরে আসতে বারণ করেছিলেন। এই ঘরে একটা অদ্ভুত পুতুল রয়েছে যে চোখের পলক ফেলে। খুব অদ্ভুত এই পুতুলটা। বাহ, খুব সুন্দর। আমি এই পুতুলটা আমার বাড়ি নিয়ে যাব, আর কাউকে বলবো না। যাই, পুতুলটা আমার সাথে করে নিয়ে যাই। এই বলে সে এগিয়ে যায় সেই আলমারির দিকে এবং হাতে পুতুলটা স্পর্শ করতেই ঘরের আলো নিভে যায় এবং সমস্ত ঘর এবার অন্ধকারময় হয়ে ওঠে এবং ঘরের ভিতর এক অদ্ভুত হাসির কিলকিলারি শুরু হয়। পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠে। সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। নীলিমার মামা তাকে ডাকতে আসেন, কারণ অনেক বেলা হয়ে গেছে এবং সে এখনো ঘুম থেকে ওঠেনি। নীলিমা, হে নীলিমা, কি রে, তুই এখনো উঠিসনি? সকাল 9টা বেজে গেল। কি রে, আর কতক্ষণ ঘুমাবি? নীলিমার মামা তাকে ডাকতে ডাকতে যখন দরজায় কড়ি নাড়েন তখন তার হাতের হালকা স্পর্শে দরজাটা নিজে থেকেই খুলে যায় এবং দরজা খুলতে তিনি দেখতে পান নীলিমা ঘরে নেই। নীলিমা, 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 কোথায় গেলি তুই? মা কোথায় রে তুই? নীলিমার মামা তাকে সমস্ত বাড়ি খুঁজেও কোথাও পান না। এবার তিনি ঘরের সমস্ত সদস্যকে এই কথা বলেন, নীলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেল। এবার ঘরের সমস্ত সদস্যরা তাকে খুঁজতে বের হয়। ঘরের আনাচে কানাচে, বাগান, সমস্ত জায়গা তাকে খোঁজা হয়, তবে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না।
শেষে নীলিমার দাদু একটা চিন্তা করেন এবং তিনি এক পা করে এগিয়ে যান সেই বন্ধ ঘরের দিকে। একই সর্বনাশ! এই ঘরের ত্রিশূলটা কে খুললো? কে খুললো এই ত্রিশূলটা? এই শুভেন্দু, তাড়াতাড়ি করে এখানে আয়। এই তোমরা কে কোথায় আছো? সবাই এখানে আসো। কি কি বাবা, কি হয়েছে? আসছি আসছি। নীলিমাকে কি তুমি খুঁজে পেলে? তারা সবাই দৌড়ে গিয়ে দেখতে পায় নীলিমার দাদু সেখানে মাথায় হাত দিয়ে বসে আছেন, আর ঘরের ঠিক দরজার সামনেই পড়েছিল সেই মন্ত্রমুগ্ধ ত্রিশূলটা, যা দিয়ে সেই ঘরটা বন্ধ ছিল। এই দেখে তারা সবাইও মাথায় হাত দেয়। তারা আর না বুঝার মতো কিছু রইল না। তারা সবাই বুঝে গেল এই ঘরের দরজাটা খোলা হয়ে গেছে, যা তাদের জীবনে এবার অভিশাপ নিয়ে আসবে। তবে কে কে খুললো এই দরজাটা? কে এই অঘটনটা ঘটিয়েছে? কার এত বড় আস্পর্ধা? ঘরের সবাই এবার নীলিমার দাদুর রাগের মুখামুখি। তবে সবাই মাথা নাড়িয়ে এবং না করে, কারণ তারা সবাই জানে এই ঘরের দরজা খোলার মানে কি। তারা সবাই না করে। এর মধ্যে নীলিমার মামা তাকে বলে, বাবা, এখন যা হবার তো হয়ে গেছে, এবার বিশ্ব পণ্ডিতকে আনা উচিত। সেই এখন একটা ব্যবস্থা করতে পারবে। তবে এই বন্ধ করে দরজাটা কে খুললো? আমার মনে হচ্ছে ওটা নীলিমারই কাজ। দরজা যখন খুলেই গেছে, আমাদের সবাইকে ভিতরে গিয়ে দেখাটাই উচিত। আমার মনে হয় নীলিমা সেই ঘরের ভিতরেই বসে আছে। তারপর সবাই সেই ঘরের ভিতরে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে ঘরের কোনো জিনিসপত্রই এলোমেলো করা নেই, যেটা যেরকমই ছিল সব কিছু তেমনই রয়েছে। তবে এই ঘরের ভিতরে একটা জিনিস নেই, সেটা হচ্ছে সেই পুতুলটা। আর নীলিমাও সেই ঘরের ভিতরে নেই। তারা সবাই গিয়ে যখন নীলিমাকে না পায়, হতাশা এবং দুঃখ নিয়েই ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরটা আবারও বন্ধ করে তারা চলে আসে। এবং নীলিমার দাদু তার ছেলেকে বলেন, বাবা, তুই বিশ্ব পণ্ডিতকে একবার ফোন কর আর এই ঘরটাকে আবার বন্ধ করার বন্দোবস্ত কর। তাড়াতাড়ি কর। নাতনিটা আমার প্রাণটাই শেষ করে ছাড়বে। কোথায় যে গেল আমার নাতনিটা? তারপর তারা সবাই একত্রিত হয়ে দোতলার নিচে নামে এবং সেখানে নেমে তারা দেখতে পায় ঘরের মেঝেতে বসে আছে মুখ ফিরিয়ে নীলিমা। তারা নীলিমাকে দেখে তারা সবাই একেবারে খুশি হয়ে যায়, আর তার দাদুর মুখে রয়েছে প্রচণ্ড রাগ। নীলিমা, কোথায় গিয়েছিলি তুই? সারা ঘর তন্ন তন্ন করে তোকে খুঁজেছি। কোথায় গিয়েছিলি বল? আর ওই ঘরটা কে খুলেছে? উত্তর দাও, উত্তর দাও বলছি। এই বলতে বলতে তারা সবাই এগিয়ে যায় নীলিমার দিকে। নীলিমা কারোর কথার কোনো উত্তর দেয় না। তবে সমস্ত ঘর জুড়ে এবার একটা হাসির কিলকিলানি শুরু হয়েছে। তারা সবাই বুঝতে পারছে না এই শব্দটা কোথা থেকে আসছে। হঠাৎ নীলিমা মাথা ঘোরায় এবং তার মুখে ভেসে ওঠে অন্য একটা চেহারা। আমি নীলিমা নয় দাদু, আমি রুবি। আমার জিনিস তুমি নীলিমাকে কেন দিয়েছো দাদু? এটা তুমি একদম ঠিক করনি। তোমরা সবাই আমাকে ওই করে বন্দি করে রেখেছো। তবে আর নয়, দিদিভাই আমাকে ছেড়ে দিয়েছে। তবে দাদু, তুমি আমার জিনিসটা দিদিভাইকে দিয়ে একদম ভুল করেছো। তার জন্য তোমরা সবাই এর শাস্তি পেতে হবে। তোমরা আমার সাথে আমার পুতুলটা দাওনি, আমার শেষ ইচ্ছেটাও তোমরা পূরণ করোনি। এর ফল তোমরা ভোগ করতেই হবে।
এইভাবে ঘরের ভিতরে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে নীলিমা। তবে এটা নীলিমা নয়, নীলিমার মধ্যে রয়েছে অন্য কোনো অতৃপ্ত, যার শেষ ইচ্ছে এখনো পূরণ হয়নি। ইতিমধ্যেই ঘরের ভিতরে চলে আসেন সেই বিশ্ব পণ্ডিত। আবার তুই বেরিয়ে গেছিস রুবি? বিশ্ব পণ্ডিত, তুই আবার চলে এসেছিস। আগে তো তুই আমাকে বন্ধ করে রেখেছিস, তবে এবার আর পারবি না। ঠিক আছে, দেখি তোকে বন্দি করতে পারি কিনা। মন্ত্র পাঠ করে বিশ্ব পণ্ডিত তার হাতে মন্ত্রপুত জল দিয়ে নীলিমার শরীরে ছিটে মারে এবং সে ছিটের জলে নীলিমা এক ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে এবং শূন্যে ভেসে থাকা নীলিমার শরীরটা এবার মাটিতে ধড়াম করে পড়ে যায়। তারপর বিশ্ব পণ্ডিত তার ঝুলি থেকে মন্ত্রপুত ছাই দিয়ে নীলিমার চারিদিকে গণ্ডি কাটেন এবং চারিদিকে গণ্ডি কাটার পর তিনি যজ্ঞ করতে বসেন এবং যজ্ঞ সম্পূর্ণ হতেই নীলিমা এক চিৎকার করে উঠে, বিশ্ব, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে আর বন্ধ করে রাখতে পারবি না। তখন বিশ্ব পণ্ডিত বলেন, আমি জানি তোর আত্মার এখনো মুক্তি হয়নি। তুই কি চাস আমাকে বল, তোর শেষ ইচ্ছেটা কি? তারপর রুবির আত্মা তাকে বলে, আমার সেই ছোট্টবেলার পুতুলটা আমার সাথে দিয়ে দাও, তবে আমার পুতুলটাতে একটা নতুন কাপড় জড়িয়ে দিও, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমার এই পুতুলটাকে নতুন বইয়ের মতো সাজাবার। তার শেষ ইচ্ছের কথা শুনে তারা সবাই দৌড়ে যায় এবং নতুন একটা কাপড় আনে এবং সেই পুতুলটার শরীরে জড়িয়ে দেয় এবং সেই পুতুলটা শরীরে জড়িয়ে দিতেই পুতুলটা ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে এবং শেষবারের মতো রুবির আত্মা বলে ওঠে, দাদু ভাই, এবার আমি চলি, আমার এবার মুক্তি হয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শেষ ইচ্ছে। আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।